নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি নিফটি ফিফটি দেখি, নিফটি ফিফটিতে আজকে কিন্তু পতন দেখা যাচ্ছে এবং মোটামুটি দুদিনেই এই নিফটি ফিফটি এটা কিন্তু প্রায় 1%-এর উপরে পতন দেখিয়েছে। তো যদি দেখেন এই 52 হাই এটা লাগিয়েছিল 26,104। তো এইখান থেকে কিন্তু আমরা এখন মোটামুটি 500 পয়েন্ট নিচেই ট্রেড করছি। তবে আজকের দিনে একটা পজিটিভ ব্যাপার, যে একটা গুরুত্বপূর্ণ লেভেল বলেছিলাম 25,700, সেটাকে কিন্তু একবারও ভাঙেনি। তো আজকের দিনের লো কত? আজকের দিনের লো লাগিয়েছে এই 25,711। তবে আমরা কিন্তু আজকেই লো এর কাছে ক্লোজিং দিয়েছি। তো এই নিফটি ফিফটি অল্প দিনে অনেকটা বেড়েও গিয়েছিল এবং তারপরে এই নিফটি স্টকগুলোতে ভালো পরিমাণে প্রফিট বুকিংও আসছে। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখেন, তো কোনো ইন্ডাইসেসই আজকে কিন্তু পজিটিভে বন্ধ হয়নি। নিফটি ফিফটি এটা তো 0.60% ডাউন, নেক্সট ফিফটি এটা 0.37% পড়েছে, নিফটি ব্যাংক পড়েছে 0.44%, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.68% ডাউন হয়েছে, মিড ক্যাপ সিলেক্ট এতে সেরকম বড় কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো সবই 0.50%-এর উপরে করে পড়া রয়েছে। মিড ক্যাপ 50 পড়েছে 0.27%, মিড ক্যাপ 100 এটা 0.45%, আর স্মল ক্যাপ 100 এটা পড়েছে 0.48%, এবং এই যে স্মল ক্যাপ 50 রয়েছে এটা 0.45% পড়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন পজিটিভে রয়েছে বা সবুজ চিহ্ন, এই ইন্ডিয়ান ভিক্স এটা কিন্তু কোনো শেয়ারের ইন্ডেক্স নয়, এটা শুধুমাত্র ইন্ডিয়ার যে ভোলাটিলিটি সেটাকে বোঝায়। তো মার্কেটের এই যে ভোলাটিলিটি সেটা কিন্তু বেড়েছে। তো কিছুদিন আগে দেখেছিলাম এই যে ভোলাটিলিটি এটা কমে এই 10-এর নিচে চলে এসেছিল, সেখান থেকে কিন্তু এখন 12-র উপরে উঠে গেছে। এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি, তো ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো এনএসসি তে যেখানে 3,181 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা 1802 খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা রয়েছে 1263 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো এটা 0.07% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা পড়েছে 0.72%, এফএমসিজি এটা 0.24% ডাউন হয়েছে, নিফটি আইটি এটাও 0.5%-এর উপরে পড়া, মিডিয়া এটা পড়েছে 1.32%, মেটাল পড়ে গেছে 1.09%। তো অনেকদিন পর আস্তে আস্তে এই মেটাল ইন্ডেক্সে অল্প অল্প পতনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে ফার্মা এটা 0.55% ডাউন হয়েছে, এবং পিএসইউ ব্যাংক এই সেক্টরটা কিন্তু ভালো পারফর্ম করেছে, এটা 1.56% বেড়েছে। প্রাইভেট ব্যাংক এটা 0.25% ডাউন, এবং নিফটি রিয়েলটি এটা পড়েছে 0.35%। তো এই যে নিফটি পিএসইউ ব্যাংক এটা এতগুলো ইন্ডেক্সের মধ্যে ভালো পারফর্ম করলো, তার পেছনে কিছু কারণও রয়েছে। যদি এই পিএসইউ ব্যাংকের মধ্যে দেখি, তো এই পিএসইউ ব্যাংকের মধ্যে বর্তমানে 12খানা কোম্পানি রয়েছে এবং 12খানা কোম্পানির প্রতিটাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। তো কি খবরের কারণে আজকের দিনে এই পিএসইউ ব্যাংকের স্টকগুলো ভালো পারফর্ম করেছে? যদি দেখেন বিশেষ করে যে ছোট ছোট স্টকগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। তো চলুন কারণটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সেবি এই যে নিফটি ব্যাংক ইন্ডেক্সটা রয়েছে, সেই ইন্ডেক্সে কিছু নিয়ম পরিবর্তন করতে চলেছে। আর শুধুমাত্র নিফটি ব্যাংকেই নয়, অন্যান্য সমস্ত ইন্ডেক্সেই কিছু নিয়ম পরিবর্তন করা হবে। তো এই নিফটি ব্যাংকে কিছু নিয়ম পরিবর্তন করা হবে, এই খবরে কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। তো কি নিয়ম পরিবর্তন করা হবে? তো দেখতে পাচ্ছেন সেবি যে নিয়ম আনতে চলেছে, সেখানে একটা ব্যাংকিং কোম্পানির ওয়েটেজ এই ইন্ডেক্সের মধ্যে 20%-এর বেশি হতে পারবে না। তো বর্তমানে যদি ইন্ডেক্স ওয়াইজ দেখেন, দেখতে পাচ্ছেন এই ব্যাংকিং ইন্ডেক্সের মধ্যে এইচডিএফসি ব্যাংক এর ওয়েটেজ রয়েছে 28.49%, তারপরে আইসিআইসিআই ব্যাংক এর ওয়েটেজ কত রয়েছে 24.38%। তো এদের যে ওয়েট এগুলো কমাতে হবে। তো বর্তমানে এই যে ওয়েটেজ সেটা রয়েছে 33%। তো সেই কারণে কিন্তু বর্তমানে এই এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এদের এখন এই 20%-এর বেশি ওয়েটেজ রয়েছে। কিন্তু এই নিয়ম এসে গেলে এই যে ওয়েটেজ এটা কমবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টপ যে 3খানা কোম্পানি থাকবে এই নিফটি ব্যাংকের মধ্যে, তার যে টোটাল ওয়েটেজ সেটা কিন্তু 45%-এর বেশি হলে হবে না। তো বর্তমানে কত রয়েছে? তো বর্তমানে যদি দেখেন এই 28+24 এখানে আপনার 52 হচ্ছে, এবং 52 আর 9 কত হচ্ছে, প্রায় 61%-এর কাছাকাছি এই টপ 3টে কোম্পানির ওয়েটেজ রয়েছে। তো এই ওয়েটেজ কিন্তু থাকবে না। তো এই টপ 3খানা কোম্পানির ওয়েটেজ এই 45% থাকতে পারবে। তার মানে কি হচ্ছে, টপ যে কোম্পানিগুলো রয়েছে তাদের ওয়েটেজ এই ইন্ডেক্স থেকে কমবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে একটা ইন্ডেক্সে সব থেকে কম 14খানা স্টক থাকতেই হবে। তো যদি এই নিফটি ব্যাংকের কথা বলি, এই নিফটি ব্যাংকে কতগুলো স্টক রয়েছে? নিফটি ব্যাংকে কিন্তু বর্তমানে 12খানা স্টক রয়েছে, তার মানে আরো কিছু স্টক এই ইন্ডেক্সে এন্ট্রি পাবে। দেখতেই পাচ্ছেন শুড হ্যাভ এ মিনিমাম অফ 14 স্টক ইন ইট। তো মনে করা হচ্ছে পরবর্তীকালে এই যে নিফটি ব্যাংকে এন্ট্রি পাবে তাদের কিছু নাম হতে পারে এই
ই ব্যাংক, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক, তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে এবং ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে ব্যাংকিং স্টক গুলো রয়েছে সেইগুলো এন্ট্রি পেতে পারে। তো এই এন্ট্রি পেলে কি হবে, এই যে কোনো ইন্ডেক্সে এন্ট্রি পাওয়া মানে সেই স্টকে যে ইনফ্লো সেটা বেড়ে যায়। কারণ অনেক মানুষ কি করে, শুধুমাত্র এই নিফটিতে রয়েছে বা নিফটি ব্যাংকে রয়েছে এরকম স্টকে ইনভেস্ট করে, তার সঙ্গে সঙ্গে এদের ইটিএফ রয়েছে, ইন্ডেক্স ফান্ড রয়েছে। তো সেরকম ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে কি, ডাইরেক্টলি কিন্তু এই সমস্ত স্টকে ইনভেস্ট করা। তো এটাই মনে করা হচ্ছে এই নিফটি ব্যাংকের মধ্যে যদি ইয়েস ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক এগুলো ঢুকে যায় তাহলে যথাক্রমে এই $104 মিলিয়ন এবং $72 মিলিয়ন ইনফ্লো আসতে পারে। তো এসব খবরই আজকে এই ব্যাংকিং কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে বিএসসি সেন্সেক্স এটা 0.55% ডাউন হয়েছে, নিফটি ব্যাংক পড়েছে 0.44%। আর এরপরে একটি স্টক এই ফিনোটেক্স কেমিক্যাল। তো যদি দেখেন হঠাৎ করে কিন্তু ভয় পেয়ে যাবেন, মনে হবে 88%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। যদি দেখেন এর আগে এই স্টকটা প্রায় 248 টাকার কাছাকাছি চলছিল, এবং আজকের দিনে যদি দেখেন আজকের দিনে কি মনে হচ্ছে এই 29 টাকায় চলছে। তো এরকমই মনে হবে প্রায় 88%-এর কাছাকাছি ক্র্যাশ, কিন্তু জিনিসটা অন্যরকম হয়েছে। তো যদি দেখেন আজকের দিনে এই কোম্পানিতে যে বিভিন্ন কর্পোরেট অ্যাকশন ঘোষণা করা হয়েছিল তার এক্স ডেট ছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই যে বোনাস ইস্যু তারও যে এক্স ডেট সেটা 31 অক্টোবর 2025, এবং এই যে স্টক স্প্লিট তারও যে এক্স ডেট সেটা কত, এই 31 অক্টোবর 2025। তো মোটামুটি একটা শেয়ার ভেঙে 10 ভাগে ভাগ হয়েছে। তো সেই কারণে স্টকের যে প্রাইস সেটা পড়েছে, কিন্তু যদি অ্যাকচুয়ালি দেখেন স্টকটা কিন্তু আজকে 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। তো আপনার পোর্টফোলিওতে যদি আগে থেকে এই স্টকটা ছিল তো আপনার পোর্টফোলিও অনেকটাই ডাউন দেখাবে। তো কিছুদিন পর এই যে স্টক সেটা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে যাবে। এরপরে চলুন দেখে নিই কোন শেয়ারগুলো আজকে ভালো পারফর্ম করলো এবং খারাপ পারফর্ম করলো। তো প্রথমেই কথা বলবো বন্ধন ব্যাংক লিমিটেড। কোম্পানির একদম ডিজাস্টার নাম্বার এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন 8%-এর কাছাকাছি পড়েও গেছে। তো সবই খারাপ, কোম্পানির সেলসও পড়েছে, এবিটাও ডাউন, নেট প্রফিট ইয়ার অন ইয়ার 88% পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে ব্যাড লোন এবং এনপিএ তার যে পরিমাণ সেগুলোও বেড়েছে। তো এসব কারণে এত বড় পতন এই কোম্পানিতে এসেছে। তারপরে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো এটা আজকে 6.29% পড়েছে। যদি দেখেন রেজাল্টের পর ভালো বেড়েও ছিল এবং তারপরে আস্তে আস্তে প্রফিট বুকিং এসেছে। এরপরে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানিরও নাম্বার খুব খারাপ ছিল, তো তারপরে নিয়মিতই পড়ছে। যদি দেখেন এই 5 দিনে প্রায় কিন্তু 10%-এর উপরে পড়েওছে। এরপর একটি কোম্পানি স্যাফায়ার ফুডস, এটা 4.74% ডাউন হয়েছে। এমফ্যাসিস লিমিটেড এটা পড়েছে 4.62%। তবে এমফ্যাসিস এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 11% বেড়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটাও 10.6% বেড়েছিল। তো মার্কেটের এই নাম্বার পছন্দ হয়নি এবং তারপরে পতন দেখিয়েছে। এরপর একটি কোম্পানি গ্লোবাল হেলথ, তো যেটাকে অনেকেই মেদান্ত নামে চেনে, তো এটা 4.55% ডাউন হয়েছে। এরপরে যদি কথা বলি সিটি ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এটা পড়েছে 4.41%। তো এই কোম্পানির জন্য খবর রয়েছে, তবে খবর কিন্তু পজিটিভ দিকে। দেখতে পাচ্ছেন সিটি ইউনিয়ন ব্যাংক সিকিউর $50 মিলিয়ন কমিটমেন্ট ফ্রম আইএফসি ফর গ্রিন ফাইন্যান্সিং টু এমএসএমই। তো এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে এদের তরফ থেকে এই সিটি ইউনিয়ন ব্যাংক এরা কিন্তু একটা $50 মিলিয়ন লোন পেতে চলেছে। তো এর মাধ্যমে কি করবে, এই এমএসএমই সেক্টরে গ্রিন ফাইন্যান্সিং করবে। তো এটা যদিও পজিটিভ খবর ছিল, তারপরে মার্কেট এটার উপরে খারাপ রিঅ্যাকশন দেখিয়েছে। এরপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, কোম্পানির রেজাল্ট তো এমনিতে খারাপ ছিল, তো কোম্পানির এই যে কোয়ার্টার টু প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 32% ডাউন হয়েছে। তো মোটামুটি রেজাল্টের পর পড়েছিল এবং তারপরে কিছুটা রিকভারি এসেছিল, এবং আজকের দিনে আবার কিন্তু অনেকটা ডাউনও হয়েছে। এরপরে বেদান্ত ফ্যাশন লিমিটেড বা মানবর, তো কোম্পানির রেজাল্ট গতকাল আলোচনা করেছিলাম, সব ডেটাই খারাপ। সেলস ইয়ার অন ইয়ার 2% ডাউন, এবিটা পড়েছে 9%, নেট প্রফিট এটা 16% ডাউন হয়েছে। তো এই খারাপ রেজাল্টের কারণে পড়েছে। তারপরে দেবানি ইন্টারন্যাশনাল এটা পড়েছে 3.87%। আর যদি কথা বলি ইটার্নাল লিমিটেড, এটা 3.45% ডাউন হয়েছে। তো যদি দেখেন স্টকটা অনেকটা বেড়েও গিয়েছিল, এবং এই যে পি রেশিও সেটাও অনেকটা হাই দেখতে পাচ্ছেন, এই 1579 পি রেশিওতে বর্তমানে ট্রেড করছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির রেজাল্ট সেটাও খারাপ ছিল, এবং এত বড় একটা মার্কেট ক্যাপের কোম্পানি দেখতে পাচ্ছেন 2,88,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। তো সেই তুলনায় কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারাও কিন্তু এই কোম্পানির যে রেজাল্ট সেটার ব্যাপারে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। তো অনেক বড় বড় ব্রোকারের এই কোম্পানির রেজাল্ট সেটা পছন্দ হয়নি, এবং তারপরে এটাকে অনেকে সেল রেটিংও দিয়েছে, এবং কোম্পানি নিজেও এটা আশা করছে যে শর্ট টার্মে কোম্পানির যে গ্রোথ রেট সেটা কিন্তু খুব স্লো হবে। তো কোম্পানি নিজেই মনে করছে তাদের যে বিজনেস সেটা কিন্তু শর্ট টার্মে খারাপ হতে চলেছে। তো এসবের পরে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসছে। তারপরে ভিবিএল এটা পড়েছে 3.25%। তো কোম্পানি রেজাল্টের পর বেড়েও ছিল, এবং কোম্পানি তার সঙ্গে সঙ্গে অ্যালকোহল সেগমেন্টে এন্ট্রিও নিয়েছে, এবং তারপরে কিছুটা প্রফিট বুকিং আসছে। অন্য কোনো নিউজ কিন্তু নেই। তারপরে বেদান্ত লিমিটেড এটা আজকে 2.52% ডাউন হয়েছে। তো যদি দেখেন আজকে কোম্পানির কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেটা সামনে এসেছে, তো কোম্পানির রেজাল্ট কেমন এলো, সেলস এটা 37,634 কোটি থেকে বেড়েছে
40,868 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি এসেছে। এবিটা এটা 9,828 কোটি থেকে বের হয়েছে 11,396 কোটি, এবং এটাও কোয়ার্টারলি বেশি। কিন্তু যদি নেট প্রফিট দেখেন, এখানে কিন্তু ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 5,603 কোটি থেকে পড়ে হয়েছে এই 3,479 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 4,457 কোটি। মানে সেলস রেভিনিউ এইগুলোর দিক থেকে তো ভালো করছে, কিন্তু এই যে নেট প্রফিট এইখানে এসে কিন্তু সবকিছু পড়ে যাচ্ছে, মানে কোম্পানির খরচা সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই নেট প্রফিট এতটা পড়ে যাওয়ার কারণে স্টকে কিন্তু পতন এসেছে। তারপরে কথা বলবো আদানি পাওয়ার লিমিটেড। তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট খারাপ ছিল, তারপরে 2.84% ডাউন হয়েছে। তবে কোম্পানি আজকে কিছু টেন্ডারও জিতেছে, দেখতে পাচ্ছেন এই আসামে এই 3.2 গিগাওয়াট কোল টেন্ডার জিতেছে। তো যেখানে অনেক বড় বড় কোম্পানি এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল, এবং সেখানে লোয়েস্ট বিডার হিসাবে এরাই টেন্ডারটা পেয়েছে। এরপরে সুইগি লিমিটেড কোম্পানির রেজাল্ট মোটামুটি খারাপ ছিল, তারপরে আজকে 2%-এর কাছাকাছি ডাউন হয়েছে। এরপরে হিন্দুস্তান কপার এটা পড়েছে 2.31%। এথার এনার্জি এতেও সামান্য পতন দেখা গেছে। তারপরে পিভিআর আইনক্স এটা 3%-এর উপরে পড়েছে। ভোল্টাস পড়েছে 2.78%। আর সিবলা লিমিটেড এটা পড়েছে 2.51%। যদি দেখেন সিবলা এই কোম্পানির যে রেজাল্ট সেটা একদম মিউটেড বলতে পারেন, খুব একটা ওঠাপড়া কিন্তু দেখা যায়নি। সেলস ইয়ার অন ইয়ার 8% বেড়েছে, এই 7,051 কোটি থেকে বেড়েছে 7,589 কোটি। এটা কোয়ার্টারলি কিছুটা ইম্প্রুভ হয়েছে। এবিটা এতে তো সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, দেখতে পাচ্ছেন 0%। নেট প্রফিট এটা 1305 কোটি থেকে বেড়েছে 1353 কোটি, এটা কোয়ার্টারলি অনেকটা ইম্প্রুভ হয়েছে। তবে পড়ে যাওয়ার পেছনে কিছু কারণও রয়েছে। যদি দেখেন শুধুমাত্র আজকে পড়ছে না, এর আগেও কিন্তু পড়েছে। তো কি কারণ? তো কোম্পানির যিনি বর্তমানে এই এমডি এবং সিইও পদে রয়েছেন এই উমং ভোরাজি, তিনি কিন্তু বলে দিয়েছেন তিনি কিন্তু আর এই কোম্পানিতে রিঅ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না। তো এই কোম্পানিতে তিনি যে এমডি এবং সিইও পদে রয়েছেন এই পদগুলো থেকে তিনি পদত্যাগ করবেন। তো এই খবরের পরে কোম্পানি পড়েছে, যদিও পরে কোম্পানি নতুন এমডি এবং সিইওর নাম সামনে রেখেছে। তো কোম্পানি এই উমং ভোরার জায়গাতে এই যে অসীন গুপ্তা এনাকে এই সিবলা কোম্পানির এমডি এবং গ্লোবাল সিইও হিসেবে নিযুক্ত করতে চলেছেন। তো যেটা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে লাগু হবে। তো একজন এতদিন সেট হয়েছিল এমডি এবং সিইও পদে, তারপরে নতুন এমডি এবং সিইও আসছেন। তো এনাকে বিজনেসের প্যাটার্ন বুঝতে হবে, সবকিছু করতে হবে, মানে অনেক কিছু কিন্তু এনাকে বুঝে নিতে হবে। আগে যিনি ছিলেন কি ছিল, তার কিন্তু এই কোম্পানিতে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তিনি যদি আবার অ্যাপয়েন্টমেন্ট নিতেন তো সেটা কোম্পানির জন্য ভালো হতো। তো সেই জন্যই শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এই কোম্পানিতে পড়েছে। এরপরে চলুন দেখে নিই যে শেয়ারগুলো আজকে ভালো পারফর্ম করলো। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তো আজকের দিনে স্টকটা প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। আর শুধু আজকেই নয়, যদি দেখেন এই 5 দিনে প্রায় কিন্তু 24%-এর কাছাকাছি বেড়েছে। তো এতে একটা ভালো র্যালিও দেখা যাচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে বোফা সিকিউরিটি রয়েছে তারা এই কোম্পানির 0.51% স্টেক কিনেছে। তো একটা বড় ইনভেস্টর কিনেছে, সেই কারণে আরো বেশি পজিটিভ মোমেন্টাম এই কোম্পানিতে তৈরি হয়েছে। তারপরে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল, তো কোম্পানির রেজাল্ট গতকালই বলেছিলাম খুব ভালো একটা রেজাল্ট এসেছে, তারপরে 13.12% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যদি রেজাল্ট দেখেন, সেলস ইয়ার অন ইয়ার 46% বাড়া, এবিটা বেড়েছে 129%। নেট প্রফিট এটাই 58 কোটি থেকে বের হয়েছে 148 কোটি, এবং কোয়ার্টারলিও নেট প্রফিট অনেকটাই বেশি। এরপরে ইন্টেলিক ডিজাইন এরিনা লিমিটেড, তো এই কোম্পানিরও রেজাল্ট সামনে এসেছে। সেলস ইয়ার অন ইয়ার 36% বাড়া, এই 558 কোটি থেকে বেড়ে 758 কোটি। তারপরে এটা তো 90% বেড়েছে, এই 81 কোটি থেকে বেড়ে 153 কোটি। নেট প্রফিট এটা 52.5 কোটি থেকে বেড়েছে 102 কোটি। তো এরকম রেজাল্টের পরে স্টকে আজকে 7.74% আপ মোমেন্টাম দেখা গেছে। এরপরে ল্যাটেন ভিউ এটা বেড়েছে 6.10%। তারপরে আইডিবিআই ব্যাংক এটা 5.98% বেড়েছে। তো গভর্নমেন্ট এই কোম্পানিতে স্টেক বিক্রি করতে চাইছে, তো সেই খবরে স্টকে বড় মোমেন্টাম তৈরি হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিতে যে ট্রেডিং ভলিউম সেটা অনেকটা বেড়ে গেছে। তো যদি দেখেন কোম্পানিতে এই 1,74,00,000, 1,62,00,000 এরকম শেয়ার ট্রেড হচ্ছিল, সেখানে কিন্তু আজকের দিনে এই 8,63,00,000 শেয়ার ট্রেড হয়ে গেছে। তো বড় ভলিউমের সঙ্গে এই তেজি কিন্তু এসেছে। তারপরে ইনভেঞ্চুরাস নলেজ সলিউশন লিমিটেড এটা আজকে 4.84% বেড়েছে। কোম্পানির রেজাল্ট সামনে এসেছে। সেলস ইয়ার অন ইয়ার 22% বেড়েছে, এই 643 কোটি থেকে বেড়েছে 781 কোটি। এবিটা এটা 189 কোটি থেকে বেড়েছে 270 কোটি। নেট প্রফিট এটা 113 কোটি থেকে বেড়েছে 181 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলিও এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই ইম্প্রুভ হয়েছে। এরপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, তো কোম্পানির রেজাল্ট এসেছে, রেজাল্টও মোটামুটি ঠিকঠাক ছিল, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে ব্যাড লোন বা যেটাকে প্রভিশনিং বলা হয় সেটাও কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে। তো কোম্পানির এই যে ব্যাড লোন এটা আগে ছিল এই 2,504 কোটি, মানে এই টাকাটা কোম্পানি ধরে নিচ্ছিল যে তাদের খাতায় ফেরত আসবে না, কিন্তু বর্তমানে কোম্পানি ধরে নিচ্ছে যে 526 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ফেরত আসবে না, মানে এই ব্যাড লোনের পরিমাণ অনেকটা কমেছে। তো এটা কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার। কিন্তু অন্যদিকে যদি দেখেন, এই যে নেট প্রফিট এগুলো কিন্তু কিছুটা ডাউন হয়েছিল, এই 4,720 কোটি থেকে পড়ে হয়েছে 4,249 কোটি। তো এগুলো তো কোম্পানির বিজনেসের মধ্যেই পড়ে, বিজনেস তো সবসময় ভালো হয় না, তো কিছু সময় প্রফিট বাড়বে কমবে, কিন্তু এই যে ব্যাড লোন এটা কমা কিন্তু সবসময় পজিটিভ হিসেবে ধরা হয়। তারপরে ওয়েলস্পুন কর্প লিমিটেড এটা 4%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিরও রেজাল্ট সলিড ছিল, সেলস
30% বেড়েছে ইয়ার অন ইয়ার। EBITDA এটা 48% বেড়েছে। নেট প্রফিটের কথা যদি বলি, এটা 283 কোটি থেকে বেড়েছে 444 কোটি। এটাও কোয়ার্টারলি অনেকটাই বেশি। তারপরে আজকের দিনে এই বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে এবং রেজাল্ট পেশ করার পরে দেখতে পাচ্ছেন প্রায় 4% কাছাকাছি বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে? কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 26% বেড়েছে। এই 4,605 কোটি থেকে বের হয়েছে 5,792 কোটি। এটা কোয়ার্টারলিও বেশি। তারপরে EBITDA 1,400 কোটি থেকে বের হয়েছে 1,702 কোটি। এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি অনেকটা বেশি। এবং নেট প্রফিট এটাই 1,093 কোটি থেকে বের হয়েছে 1,287 কোটি এবং এটাও কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। তো এরকম ভালো রেজাল্টের পরে 4%-এর কাছাকাছি এই স্টকটা বেড়েওছে। এরপরে টিমকেন ইন্ডিয়া এটা 3.90% বাড়া। অরবিন্দ ফার্মা এটা বেড়েছে 3.21%। তো এই অরবিন্দ ফার্মার জন্য কিছু খবর সামনে আসছে। কোম্পানির একটা প্রমোটার এই যে অ্যাক্সিস ক্লিনিক্যালস, তারা কোম্পানির কিছু শেয়ার প্লেজ রেখেছে। তো প্লেজ রাখার বদলে এই ইনভেস্টরটা বাজার থেকে কিছু টাকাও তুলেছে। তো এরকম একটা ছোট খবর এই কোম্পানির জন্য সামনে আসছে। এরপরে ফোর্স মোটর এটা আজকের দিনে 3.52% বেড়েছে। আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্টের কথা বলি, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তার রেজাল্ট পেশ করবে। তো দেখতে পাচ্ছেন বেল এর রেজাল্ট তো আলোচনা করলাম, তারপরে বেদান্ত এরও রেজাল্ট আলোচনা করেছি, বিপিসিএল এর নাম রয়েছে, মারুতি সুজুকি রয়েছে। তো 75-এরও বেশি কোম্পানি আজকের দিনে তার রেজাল্ট পেশ করবে। তো নাম দেখতে পাচ্ছেন এসিসি রয়েছে, তারপরে অ্যাক্টাস ভ্যালু হাউসিং রয়েছে, বাজাজ ইলেকট্রিক্যালস রয়েছে, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ রয়েছে, ব্যাংক অফ বরোদা, তারপরে এই ভারত পেট্রোলিয়াম, ডিএমআর ইঞ্জিনিয়ারিং রয়েছে, আইকো লাইফ সায়েন্সেস, এমকে গ্লোবাল, গেল রয়েছে, এই গোদরেজ কনজিউমার, তারপরে জুবিল্যান্ট ফার্মোভা রয়েছে, ডক্টর লালপাল ল্যাব, মাহিন্দ্রা লাইফেস, পতঞ্জলি ফুড, কুইন ডিজিটাল রয়েছে, আর কাবেল, তারপরে শ্রীরাম ফাইন্যান্স, টাডবা চিন্তন ফার্মা। তো এরকম বহু কোম্পানি আজ তার রেজাল্ট পেশ করবে। আর এরপরে শেষে চলুন একবার নিফটি ফিফটি দেখে নি। তো নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন আজকে কিন্তু পড়া শেয়ারের সংখ্যা অনেক বেশি, মানে ইন্ডেক্স ওয়াইজ এই যে পতন সেটা কিন্তু অনেক বেশি হয়েছে। তো যেখানে পড়েছে 41 খানা শেয়ার, সেখানে উল্টো দিকে বাড়া শেয়ারের সংখ্যা রয়েছে 9 খানা। আর কোন শেয়ার গুলো আজকে ভালো এবং খারাপ পারফর্ম করলো? তো রেজাল্টের পরে দেখতে পাচ্ছেন বেল এটা একদম টপে চলে এসেছে, এটা 4%-এর কাছে বাড়া। তারপরে আইচার মোটর এটা 1.88% বেড়েছে। শ্রীরাম ফাইন্যান্স এটা 1.78% বাড়া। এলএনটি বেড়েছে 1.02% এবং টিসিএস এটা 0.81% বেড়েছে। আর পড়া শেয়ারের যদি কথা বলি তাহলে ইটার্নাল এটা 3.45% ডাউন, এনটিপিসি পড়েছে 2.52%, তারপরে সিবলা এটা 2.51% পড়েছে, ম্যাক্স হেলথ এটা পড়েছে 2.50% এবং এইচডিএফসি লাইফ এটা 2%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু কোম্পানির রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে নিউজ রয়েছে এবং গ্লোবাল কিছু যদি নিউজ থাকে সেগুলোকে কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।